আমি কয়েকদিন ধরে খেয়াল করেছি মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসে। আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপাকে এখনও বলিনি কী কারণে আসে, সেটা তো না বুঝে তো আর আপাকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝে দেখব, এই চিন্তা মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমোতে গেলাম। আপা জিজ্ঞাসা করলো কেন এত আগে ঘুমাতে যাচ্ছি। আমি উত্তর দিলাম, মাথা ব্যথা করছে আপা, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। উত্তর দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তিকর, আগে ক্লিয়ার করে বুঝে নেই, তারপর আপাকে বলবো। ঘরের লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকা। কিছুক্ষণ পরে আপা আসলো ঘরে, এসে আমার মাথায় কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আপার আদরটা খুব ভালো লাগছিল। আপা জিজ্ঞাসা করলো, মাথা ব্যথা কমেছে? আমি মুচকি হাসছিলাম, না, তুই হাত দেওয়াতে বেড়েছে। আপা মাথায় হালতো করে একটা টোকা দিয়ে বলল, যা মিচকা শয়তান একটা। আপার এই ভালোবাসা সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়। কী যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞাসা করলাম, আপা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপা হেসে উঠে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? দুজন মিলে খুব হেসে উঠলাম। তারপর আপা কাঁথাটা মেলে আমার গায়ে জড়িয়ে দিল। টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিয়ে আমার গায়ে কয়েকটা আস্তে থাবা দিয়ে ঘুমিয়ে যেতে বলল। আমি মাথা নেড়ে গুড নাইট জানালাম আপাকে। সব ঘরের লাইট বন্ধ করে আপারা বোধহয় শুয়ে পড়েছে। আমার একটু একটু ভয় করছে, কেন জানি বিরক্ত লাগছে। এভাবে রাত 1টা বেজে গেল, ঘড়ির কাঁটা টিক 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 করতে করতে রাত আরও গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সে সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম। যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ দুলাভাইয়ের ট্রাউজারের আমার এক আঙ্গুলের কোণায় বাজছিল। তবুও আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমাচ্ছি কি না। আমি ঘুমের ভান করেই থাকলাম। তারপর হঠাৎ দুলাভাই আমার ঘাড় বরাবর হাত দিল। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ছি, দুলাভাই এমন করছে কেন আমার সাথে? ভয়ে আমার গা শিউরে উঠল। আমি সাথে সাথে একটু আড়মোড়া ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের ঘরে থাকার মতো গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম, পানি পিপাসে লেগেছে খুব। এই কথা শোনার সাথে সাথে দুলাভাই জলদি করে বোধহয় চলে গেল। আমি তাড়াহুড়ো করে উঠে ডাইনিংয়ের লাইট দিলাম। গিয়ে দেখি দুলাভাই দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে, তবুও কিছুই বুঝতে দেওয়া যাবে না। এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞাসা করলাম, দুলাভাই এত রাতে? দুলাভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি খেতে আসলাম। মিথ্যুক, মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আপনি পানি খেয়ে নিজের ঘরে এসে টেবিল ল্যাম্পে জ্বালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে আমার, মনে হচ্ছে যেন নিজের ভিতরে মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপার চেহারা মনে হতে হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম। জেগেই ছিলাম, কখনো কেঁদে কখনো ঘরের পায়চারি করে। এভাবে কাটলো রাত। সকাল 7টা বাজলো, দুলাভাই অফিস চলে যায়। তারপর আপাকে সব খুলে বলি। এই অপেক্ষায় ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে আপার কাছে কোনো রকম ফ্রেশ হয়ে আমি আপার ঘরে ভুলুক দিলাম। আপা, আপা কই তুই? আপা নেই ঘরে। ওয়াশরুমে দরজা লাগানো দেখে আমি ভাবলাম আপা বোধহয় ওয়াশরুমে। এই সময় আপা ঘরের বাইরে থেকে উত্তর দিল, আমি রান্নাঘরে, তো এদিকে আয়। আমি তাড়াতাড়ি করে আপার কাছে ছুটে গেলাম। আপা আমাকে দেখে হেসে দিল। আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, রাতে ভালো ঘুম হয়েছে তোর? মাথা ব্যথা কমেছে তো? রাতের কথা মনে পড়তে যতটা না খারাপ লাগলো, তার থেকে বেশি খারাপ লেগে উঠলো আমার আপার মুখ থেকে। কী যে নিষ্পাপ লাগছিল আপাকে। আমার আপার মতো মানুষের কপালে এমন একটা মানুষ পড়েছে ভেবেই আমার অনেক খারাপ লেগে উঠল। আমার চোখের পানি চলে এসেছে। আপার দিকে তাকিয়ে আমি মনের অজান্তে কেঁদে উঠলাম। আপার সাথে সাথে হাতের কাজ ফেলে আমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে মণি? চোখে পানি কেন তোর? আমি আপার কোলের মধ্যে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। সব বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি করে বলি যে আমি? ফোপাতে ফোপাতে শুধু বললাম, তোর মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। আপা হেসে উঠল।
আমিও তো আরেকটা মারই পাগলি বলেই আমাকে বুকের সাথে চেপে ধরলো। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। তারপর নিজেকে একটু শক্ত করে মাথাটা উঁচু করে আপাকে বললাম, আপা তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপা মুচকি এসে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তো দুলাভাই অফিসে যাক, তারপর দুই বোন মিলে জমিয়ে গল্প করব। আমি ভুরু কুচকালাম, দুলাভাই এখনও অফিসে যায়নি? আপা বলল, না, তার নাকি রাতে ঘুম হয়নি ভালো, তাই অফিসে লেট করে যাচ্ছে, ঘুমাচ্ছিল এতক্ষণ, গোসলে ঢুকছে। তার মানে আমাকে আর একটু অপেক্ষা করতে হবে। মনে মনে ভাবলাম দুলাভাইয়ের সামনে পড়তে চাই না, তাই আস্তে আস্তে আপার কোল থেকে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার ঘরে গেলাম। আপা বলল, ঠিক আছে, কিছু খেয়ে নে, আর যাওয়ার সময় সোফার উপর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে চার্জে দিস তো মনি। আমি তাই করতে গেলাম। আপার ঘরে গিয়ে দেখি টেবিলের উপর দুলাভাইয়ের ফোন বারবার বেজেই যাচ্ছে। আমি উকি দিয়ে দেখলাম একটা নাম্বার থেকে বারবার কল আসছে। লোকটার উপর আমার খুব সন্দেহ এখন। ফোনটা হাতে নিতে একটা টেক্সট এলো, কখন থেকে অনলাইনে বসে আছি, আসো না কেন যান। সাথে সাথে আরও একটা টেক্সট, কাল রাতে ফোন দাওনি কেন। তারপর আরও একটা টেক্সট, আজ একটু সময় বেশি করে আসবে। টেক্সটগুলো যেন যেই নাম্বার থেকে কল এসেছিল ঠিক সেই নাম্বার থেকে। আমার বুকটা ধক করে উঠেছে বারবার। দুলাভাইয়ের ফোনে কে এমন মেসেজ পাঠালো, কেন পাঠালো, কী সম্পর্ক আমার দুলাভাইয়ের সাথে তার? কী যে অসহ্য লাগছিল চিন্তাগুলো। মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আপার কথা মনে করে বারবার কান্না চলে আসছিল। লোকটা আমার আপাকে কি অবলীলায় না ধোঁকা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি ফোনটা রেখে আমার ঘরে চলে গেলাম ছুটে, বালিশে মুখ গুজে কান্না করলাম অনেকক্ষণ। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম। দুপুরে আপার ডাকে ঘুম ভাঙলো। দুলাভাই অফিসে গেছে। মনের মধ্যে খারাপ লাগা নিয়ে গোসল খাওয়া শেষ করলাম একে একে। আপা বোধহয় ভুলে গেছে আমার কথা বলার বিষয়। সব কাজ শেষে আপা ঘরে গিয়ে বসলেন। আপা শুয়েছিল, আমি যাওয়াতে উঠে বসলো। কিভাবে কথা শুরু করব, কিভাবে শুরু করি, এই ভাবতে ভাবতে আমি হুট করে বলা শুরু করলাম, আপা একটা সত্যি কথা বলবো? বল, দুলাভাই তোকে কেমন ভালোবাসে? যেমন ভালোবাসা তেমন বেশে। হেসে উঠে বলল, কেন রে হঠাৎ এই প্রশ্ন? এমনি। কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা আপা, তুই দুলাভাইকে কতটা বিশ্বাস করিস? যতটা করতে হয়। কেন রে? এমনি। চুপ হয়ে গেলাম। তারপর আর কোনো কিছু না ভেবেই আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আপা আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে একটার পর একটা প্রেমের টেক্সট দেখেছি, এক গাদা কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘরে ভয় পাই বলে রাতে যে দরজা ছিটকিনি না দিয়ে ঘুমাই। দুলাভাই কয়েক রাত আমার ঘরে এসেছে, এমনকি কালকেও। ঠিক যেন এক নিঃশ্বাসে বললাম। আমার চোখে মুখ দিয়ে যেন ক্ষোভ ছুটতেছে, সাথে কান্নার পানি। আপার দিকে থেকে তাকাতে সাহস হচ্ছে না। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপার চোখ আগুনের মতো লাল হয়ে গেছে, সাথে পানি। নিঃশ্বাস নেওয়ার মতো যেন নড়ছে না, চোখের পলকও নড়ছে না আপার। আমি আপা বলে ডাকতেই আপা আমার বাম গাল বরাবর একটা চড় দিল। আমি আপার কাছ থেকে ছিটকে সরে গেলাম দূরে, হাত দিয়ে মুখে হাত দিয়ে মুহূর্তেই হলো আমার পৃথিবী দুই খণ্ড হয়ে গেল। আপার চোখ মুখ ফুটে যেন আগুন বেরোচ্ছে। যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি ভয় করছে আপার চেহারা দেখে। আমি ঢলে পড়ে যেতে লাগলাম, এতটাই চমকে গেছি আমি যেন কাঁদতে পারছি না। ধপ করে মেঝেতে বসে পড়লাম। আপা যেন রোবটের মতো বসে আছে। পুরো ঘরটাতে যেন একটুও বাতাস নেই। আপার মুখের দিকে তাকিয়ে আমি অসহায়ের মতো তাকিয়ে আছি। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। কিছুক্ষণ এভাবে থাকলো আপা। সারাক্ষণ আপার মুখের দিকে তাকিয়েছিলাম। আপা কিছু বলল না দেখে প্রচণ্ড অভিমান হচ্ছিল। আমি দেওয়াল ধরে আস্তে আস্তে কোনো রকম উঠে দাঁড়ালাম। ঘর থেকে বের হয়ে যাব আমি। আরও একবার আপার দিকে তাকালাম। আপার শূন্যের দিকে তাকিয়েছে। বুক ফেটে কান্না চলে এলো আমার। এবার আমি কান্না ঠেকাতে হাত দিয়ে মুখ চেপে ধরে আপার ঘরের দরজা পার হলাম। আমার ঘরে ঢুকতে হঠাৎ করে আপা আমার সামনে এসে দাঁড়ালো। আপার চোখের পানি অনবরত পড়তে থাকলো। আপা আমাকে জড়িয়ে ধরলো বুকের ভিতরে। আমাকে ধরে ঠিক ছোটদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আপার সে কি কান্না! আপা থেমে থেমে খুব কষ্ট করে বলল, জানোয়ারটা আমার ছোট বোনটাকেও ছাড়লো না। আহ! আমি আপাকে ধরলাম। আপা তুই সব জানিস? আপা বলল, কেমন জানি ডুকরে উঠল। কোনো উত্তর দিতে পারল না। আমি আস্তে আস্তে আপাকে আমার ঘরে বিছানায় নিয়ে বসালাম। আপার কান্না যেন কিছুতেই থামছে না। আমি কিছুতেই সহ্য করতে পারছি না আপার কষ্ট। একটু জোর গলায় বলে উঠলাম, আপা
তুই কিছু লুকাস না, সত্যি করে বল আমাকে। আপা কয়েক মিনিট শুধু ফোপালো, তারপর বলল, জানিস মনি, সেই বিয়ে রাত থেকে আমি সব জানি। রাতের বেলা যখন দুজনে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি ওর ফোন একইভাবে আলো জ্বলে। আমি কোনো রকম ফোনটা হাতে নিয়ে ওকে ডাকতে যাব, তখনই দেখি লম্বা একটা দম নিল আপা। তখন দেখি ফোনে অনেকগুলো কল আর সাথে মেসেজের মেসেজ। বউ পেয়ে আমাকে ভুলে গেছো, তুমি কালকে আমার সাথে দেখা করবে, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তারপর যা লেখা ছিল তা আমি বলতেও পারবো না। এটুকু বলে আপা বিছানায় লুটিয়ে পড়ল। কী যে আর্তনাদ করেছিল আপা, আমার মনে হচ্ছিল দুনিয়ার সবথেকে কঠিন মুহূর্ত এই মুহূর্তে আপার হচ্ছে। আমি আপার কোলে ভেতরে গিয়ে মাথায় হাত দিয়ে আপাকে জড়িয়ে ধরলাম। হাউমাউ করে কী যে কান্না করলাম দুই বোন। আমাদের মা মারা যাওয়ার সময় এভাবে কেঁদেছিলাম দুই বোন মিলে। কিছুতেই দুজনের কান্না থামছে না। আপা তখন হুট করে উঠে বসে আমাকে ওর জামার গলা টেনে পিঠের হালকা দেখালো। দেখ, সে তার আগের প্রেমিকাকে ভালোবাসা বিলিয়ে দেয় আর আমাকে এগুলো দেয়। আপার এই অবস্থা থেকে আমার পুরো শরীর শিউরে উঠল। আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার আপা কিভাবে এত কষ্ট সহ্য করেছে মুখ বুঝে? আমার আপার মতো মাটির মানুষের কপালে কেন এমন হয়েছে? একদিকে আকাশ ভাঙা কষ্ট, তার উপর আবার এই যন্ত্রণা। আপার মুখের দিকে আর তাকাতে পারছি না আমি। ওর কথা ভাবতেই আমার কষ্টগুলো কেমন জানি তীব্র ক্ষোভে পরিণত হয়ে যাচ্ছে। যতটা কষ্ট হচ্ছিল তার থেকে বেশি ঘৃণা আর ক্ষোভ তৈরি হচ্ছিল। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ওই জানোয়ারটাকে খুন করে ফেলবো। আপা, আমি ঘরের ভিতরে ছটফট করে উঠলাম, পাগলের মতো করছিলাম। ঠিক এই মুহূর্তে কলিং বেল বেজে উঠল কয়েকবার। আপা আমাকে শান্ত হওয়ার কথা বলে তড়িঘড়ি করে চোখ মুছে দরজা খুলে গেল। দরজা খোলাতে শব্দ হতো অমানুষ দুলাভাইয়ের কণ্ঠ শুনলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে খেয়াল হলো অফিস টাইম শেষ। ঢুকে আপাকে জিজ্ঞাসা করছে, তোমার এমন বেহাল অবস্থা কেন? কি হয়েছে তোমার? এটা শুনে যেন ভেতরে কী যেন হয়ে গেল। আমার চোখ যেন রক্তচক্ষু হয়ে গেছে। শরীরে মনে হলো কোথা থেকে যে অনেক জোর অনুভব করলাম। বিদঘুটে গরম হলো শরীর, রাগ ক্ষোভ পুরো মাথায় চড়া। পাগলের মতো করতে করতে আমার ঘরের টেবিলে ড্রয়ারে রাখা ইনস্ট্রুমেন্ট বক্সের ভিতর থেকে আমি একটা ছুরি হাতে নিয়ে ঘরের দরজায় মারালাম। আজকে আমি এই লোকটাকে খুন করে ফেলবো। আমি পর্দা সড়কে দেখি আপা হুড়মুড় করে আমার ঘরে ঢুকছি। কেউ কাউকে খেয়াল করেনি। ধাক্কা লাগাতে ছুরিটা বেসামাল হয়ে আপার হাতের কোনায় টান লেগে আমার হাতের কোনায় লেগে একটু কেটে গেল। আপা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে আজরে ধরে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে আমার ঘরে ছিটকানি দিল। আপার হাত কেটেছে, আমার হাত কেটেছে, সেদিকে একটুও খেয়াল নেই আমি ফুঁসছি, অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছি আর ফোঁপাচ্ছি। আপা, আপারে, তুই আমাকে ছেড়ে দে, আমি ওই মানুষটাকে খুন করে ফেলবো, তুই সরে যা। আপা আমাকে থামানোর চেষ্টা করছে। আমার হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। কোনো কিছুই দিকে এক ফোঁটাও নজর নেই আমার মাথায় খুন চেপে গেছে। চোখের পলকে যেন আমার আপার গায়ের কালচে দাগটা ভাসছে। কতই না কষ্ট করে আমার আপা সব লুকিয়েছে। এসব মনে করতেই আমার রাগ কিছুতেই মাথা থেকে নামছে না। আপা কি জানি বলেছিল আমার মাথায় ঢুকছে না। আমি আপার হাতের ভেতর থেকে আমাকে ছুটিয়ে মেঝেতে পড়ে গেলাম। চাকু নিয়ে উঠে গেলাম। আপা কোনো রকমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, মনি, তুই আমার কথা শোন, পাগলামি ছাড় বলে ডুকরে কেঁদে উঠল। আপার কান্নার আওয়াজ আমাকে কাতর করে দিল। আমি আপাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। আপা, তুই কেন এত কষ্ট করছিস একা একা? কেন তুই এই 1.5 বছরে একটা বারও আমাদেরকে কিছু বলিস নি? কেন তুই ওই অমানুষটাকে ছেড়ে গেলি না? আপা আমার মাথা বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতে লাগলো। আমি অনেকবার চেয়েছি ওই লোকটাকে ছেড়ে যেতে। আমার মা নেই, আব্বা নিজ হাতে বিয়ে দিয়েছে। যদি জানতে পারে তার মেয়ে কোন নরকে আছে, তাহলে আব্বা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি অপেক্ষা করছি এতদিন ধরে, লোকটা কোনোভাবে ভালো হয়ে যায়। আমি সাথে সাথে ঘৃণার মুখ সরিয়ে নিলাম। ওই লোকটা কোনোদিন ভালো হবে না আপা। তোর মতো মেয়ের জীবন যে নষ্ট করতে পারে, সে কোনোদিনও ভালো হবে না। তুই আমার সাথে বাড়ি চল আপা, আমি তোকে একদিনও থাকতে দিব না। আপা নিঃশ্বাস ছাড়লো অনেক বড় করে। তারপরে এদিক ওদিক তাকিয়ে বলতে থাকলো, জানিস, যে মানুষের হাত ধরে এই ঘরে আসলাম সুখের সংসার করব, সেই মানুষটা যখন অন্যের কাছে থেকে এসে আমার গায়ে হাত তোলে, তখন মনে হয় ঘুমন্ত মানুষটাকে যদি গলা টিপে মেরে ফেলে নিজে মরে যেতাম, তাহলে বোধহয় শান্তি পেতাম।
জানিস মনি, কয়েকদিন মাঝরাতে আমার এমনই মনে হতো, সাথে সাথে তোর আর আব্বার চেহারা মনে পড়তো। তখন নিজেকে সামলে নিতাম, আমাকে তোদের জন্য বাঁচতে হবে। আমি আপার দিকে তাকিয়ে কান্না অবস্থায় কপালে একটা চুমু দিলাম আর বললাম, আপা রে, অনেক কষ্ট করেছিস তুই। আমার আর আব্বার দোহাই লাগে, তুই আমার সাথে কালই বাড়ি যাবি, না হয় আমি কিছু একটা করে ফেলবো। আবার সাথে সাথে আমার মুখে হাত দিয়ে বাকি কথা ঠেকালো আর মাথায় একটা হাত টেনে ওর মাথা দিয়ে আমাকে দিব্যি দেওয়ালো। আমার দিব্যি থাকলো, তোর যাই হয়ে যাক তুই এমন কিছু করবি না। আমি মেনে নিলাম আপার দিব্যি। আপাকে বললাম, তুই তাহলে কালকে এই বাড়ি ছেড়ে আমার সাথে চলে যাবি, আমরা তোকে আগলে রাখবো আপা, তুই দেখিস। বলেই আমি আপার পা জড়িয়ে ধরলাম। আপা কেমন জানি নেতিয়ে গেল, কিছুক্ষণ কাঁদলো, তারপর আমার মাথায় হাত দিয়ে বলল, যে ভুল লোকটার সাথে করেছে তার কোনো শাস্তি হয়তো দুনিয়ায় নেই। আমি চলে যাব কালকে সকালে তোর হাত ধরে, খুব ভোর থাকতে দুই বোন বের হয়ে যাব, আর কোনো দিন ফিরে তাকাবো না এদিকে। আপার খুব কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। আপাকে শক্ত করে জড়িয়ে রেখে বলেছিলাম, আপা একটা ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আস্তে আস্তে আপার গলার আওয়াজ কমে আসছিল যেন। আমাদের দরজায় কড়া নাড়ল, অমানুষটা ছাড়া আবার কে। আপা আমাকে ঠেকালো, দরজা খুলতে হবে না। আমি চুপ করে বসে থাকলাম আপার কাছে। কয়েকবার জোরে ধাক্কালো দরজা, আপা নিশ্চুপ হয়ে থাকলো। একসময় দরজায় জোরে ধাক্কানো থেকে আবার নিজেই উঠে গেল। আমি আপাকে ধরে আস্তে আস্তে তুলে ধরলাম। আপা খুব দুর্বল হয়ে গেছে বুঝতে পারলাম। আমি আপাকে আঁচড়ে ধরে রেখেছি, আপা যেন না পড়ে। দরজা খুলে দেখি অমানুষটা রোবটের মতো দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিস্ময় আর কিসের জন্য একটা অজানা ভয় চেহারা। এমনকি চেহারার রং বদলে গেছে, মুখটা কেমন জানি কালচে দেখা যাচ্ছে। আমি পাত্তা দিলাম না, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলাম। আপা কণ্ঠস্বরে আপাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের, আমাকে কিছু বলো তো। আপা আস্তে আস্তে বলে উঠলো, দুই বোন মিলে ঝগড়া করেছি, আমাদের নিয়ে তোমাকে ভাবতে হবে না। অমানুষটার হাত এগিয়ে আপাকে ধরতে গেল। মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, তুমি ঘরে চলো। আপা আস্তে আস্তে এগিয়ে গেল, কিন্তু বাড়িয়ে লোকটাকে ধরলো না। লোকটা আমার দিকে হতভম্ব হয়ে একবার তাকালো। আমি চোখ সরিয়ে নিলাম সাথে সাথে। আপার পেছন পেছন হাঁটছি, আপা যেভাবে টলছে যেন পড়ে না যায়। কয়েক পা এগিয়ে আপা থেমে গেল দেওয়াল ধরে। কেমন জানি হাঁপাতে হাঁপাতে আপা বলল, মনি আমার শরীরটা খুব খারাপ লাগছে রে। আমি সাথে সাথে আপাকে ধরলাম। লোকটা ছুটে এসে আরেক ধারে ধরল আপাকে। আপার অবস্থা দেখে প্রচণ্ড ঘাবড়ে গেলাম। আপার চোখ যে কেমন জানি উল্টে যাচ্ছিল। আমি ভয়ে কান্না করে দিলাম, এই আপা, আপা চোখ মেলে দেখ। অমানুষটা চেঁচিয়ে উঠল, তুমি এমন করছো কেন। আপা চোখ মুখ নড়াতে পারছে না, ঢলে পড়ে যেতে গেল। লোকটার সাথে সাথে আপাকে আর গোলা করে বিছানায় নিয়ে গেল। আপাকে রেখে লোকটা ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে ডাক্তারের কাছে ফোন করতে লাগলো। আমি আপা আপা বলে কাঁদছি। আপা কোনো উত্তর দিল না। এক সময় আপা জোরে একটা নিঃশ্বাস নিয়ে কেমন জানি আবছা করে জড়ো কণ্ঠে বলে উঠল, মা মা বলে আপা চোখ বন্ধ করে ফেলল। আমি আপা বলে চিৎকার করে উঠলাম। আমার বুক চিরে বের হলো সেই ডাক। লোকটা ছুটে এসে আপার হাত মাসাজ করা শুরু করলো। আপার নাম ধরে ডেকে তার কণ্ঠে কেমন জানি আর্তনাদ। আমার আপা চোখ মেলছে না, চারপাশ কালো হয়ে এলো। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। ছোটোবেলাতে যখন মা মারা গিয়েছিল, আমাকে আপা বুকের ভেতরে সবটুকু সময় লাগিয়ে রেখেছিল। কিন্তু আমার আপা যদি কিছু হয় আমি কার বুকে বেঁচে থাকবো। আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছিল। মনে মনে একটা কথাই বলেছিলাম, হুঁশ থাকা পর্যন্ত আল্লাহ আমার আপাকে সুস্থ করে দাও তুমি, আর যদি তাকে কেড়ে নিতে চাও তাহলে আমাকেও সাথে নিও আপার সাথে। আস্তে আস্তে চোখ বন্ধ করে আপার পাশে ঢলে পড়লাম আমি। আমার হুঁশ ফিরল, কে জানি আমাকে মনি মনি করে ডাকছে। আমি কোনো রকমে চোখ মেললাম, দেখি আপা আমার মুখের দিকে তাকিয়েছে, পাশে শুয়ে হালকা হাসি মুখে তাকিয়ে আছে আপা। আমি খুশিতে চিৎকার করে উঠে আপাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমার আপা ঠিক আছে, আমার আপা ঠিক আছে। আপা আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে হাত বুলালো। কিছুক্ষণ এভাবে থাকলাম দুই বোন। খেয়াল করলাম কে যেন বলছে, এবার তোমার আপাকে ছাড়ো, আমি তাকে আরেকটু দেখব। আমি ফিরে তাকিয়ে দেখি ডাক্তার আমাকে বলছে কথাগুলো। তার পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমি আপার কাছ থেকে একটু সরে বসলাম। ডাক্তার আপার দিকে ঝুঁকে আপাকে দেখতে লাগলো। চোখ জিভা ভালো করে দেখে একটু গম্ভীর হয়ে বলল, মানসিক চাপ শরীরের উপর খুব বেশি পড়েছে, এই অবস্থা চললে খুব ক্ষতি হয়ে যাবে।
নিজের দিকে একটু বেশি করে খেয়াল করবেন। ঘুমের প্রয়োজনে খুব বেশি। যে ওষুধগুলি দিচ্ছি ওগুলো নিয়মিত খাবেন, আর অবশ্যই 1 সপ্তাহ পরে আমাকে দেখাবেন। আপা মাথা নাড়ালো। তারপর ডাক্তার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, এই যে আপার ছোট বোন, আপার দিকে অনেক বেশি বেশি খেয়াল রাখতে হবে কিন্তু। আমি সজোরে মাথা নাড়িয়ে বললাম, খুব খেয়াল রাখবো এখন থেকে আমার আপার। শুনেই ডাক্তার উঠে দাঁড়ালো, প্রেসক্রিপশন লিখে দুলাভাইয়ের হাতে ধরিয়ে দিল, ওষুধগুলোর নিয়ম বুঝিয়ে দিল, আর বলল সব রকমের মানসিক চাপ থেকে আপাকে বাইরে রাখতে হবে। সে মাথা নাড়লো আর ডাক্তারের পিছু পিছু গেল ওষুধ কিনতে। আপার ফোন বেজে উঠল। আব্বা ফোন করেছে। আমি ধরলাম। আব্বা ইশারা করলো আমাকে যেন কিছু না বলি। আমি মেনেও নিলাম। খুব সুন্দরভাবে আব্বার সাথে কথা বলছিলাম। একসময় আব্বা প্রশ্ন করলো, কতদিন তোদের দেখি না মা, বাড়ি আসবি কবে? আমি আনমনে বলে ফেললাম, মনে করো আব্বা, কাল ঘুম থেকে উঠে আমাদেরকে দেখবে চোখের সামনে। আব্বা হেসে উঠল। আমি আব্বাকে বললাম, আচ্ছা আব্বা, আমি আর আপা যদি সারা জীবন তোমার চোখের সামনে থাকি, আমাদের রাখবে তো? আব্বা আবারও হেসে উঠে কেমন জানি মায়া করে বলে উঠল, রাখবো তো। আমার এই ঘরটা তোমরা সারা জীবন রেখে দিব আমার 2 নয়নের মণিদের। আব্বার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। ফোনটা হাসি মুখে রেখে আপাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম আর বললাম, আমি তোর খুব খেয়াল রাখবো আপা, কিচ্ছু হতে দিব না, তুই দেখে নিস। তারপর আপা হালকা হাসি দিয়ে কেমন জানি উদাসীনভাবে তাকিয়ে রইল দেওয়ালের দিকে। কিছুক্ষণ পর লোকটা ওষুধ নিয়ে ফিরে এলো। আপার মাথার কাছে এসে বলল, কি খাবে তুমি? ওষুধ খেতে হবে তোমার। আপা মুখ ফিরিয়ে নিল, বলল, আমার তো খিদে নেই, এমনি ওষুধ খেয়ে নেব। লোকটা মানা করে উঠে গিয়ে একটা প্লেটে কিছু খাবার নিয়ে এলো, এনে আপার মুখের সামনে ধরলো। আপা কেমন অসহায়ের মতো তাকালো। আমার তো গায়ে যেন আগুন ধরে যাচ্ছে। যার জন্য এত কষ্ট আমার আপার, তার এখন নাটকীয়ভাবে দরদ উতলে উঠছে। চুপচাপ সহ্য করছি শুধু আপার জন্য। আপা প্লেট হাত দিয়ে সরিয়ে দিল। লোকটা এবার প্লেটের সামনে এনে নিজে হাতে ভাত মেখে 1 লোকমা আপার মুখের সামনে ধরল আর বলল, প্লিজ একটু খেয়ে নাও, তোমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। লোকটার চোখে মুখে তখন কেমন জানি ভীষণ মায়া ছায়া ভেসে উঠল, আর গলাটা একেবারে নরম। আপা তখন কেমন করুণভাবে যে তাকালো লোকটার দিকে, আমার দেখে বুকের ভেতরটা কেমন ব্যথা করে উঠল। কিছুক্ষণ চুপ থেকে আপা গালে গিয়ে হা করল। লোকটা আলতো হাসি মুখ করে খাবারটা দিল আপার মুখে। আপা সাথে সাথে খুব নীরবে চোখের পানি ছেড়ে দিল। তার তীব্র কষ্ট জেনে মুখেই ফুটে উঠছিল। কেমন ভয়ার্থভাবে ফুপিয়ে উঠে আপা মুখে হাত ঠেকাতে হড়হড় করে বমি করে দিল। লোকটা সাথে সাথে প্লেট রেখে আপার পেছনে গিয়ে কপাল ধরল আর পিঠে হাত বুলানো শুরু করলো। আমি তড়িঘড়ি করে এক দৌড়ে পানি নিয়ে এলাম আর আপার মুখের সামনে বালতি ধরলাম। দেখেই বোঝা যাচ্ছে আপার খুব কষ্ট হচ্ছে। আপা বমি করা বন্ধ করেই আপার মুখ ধুইয়ে দিল লোকটা। আমি দেখছি আর অবাক হচ্ছি, যদিও আমার মনের ভিতরে ভালো লাগছিল না। আপাকে আস্তে আস্তে করে শুইয়ে দিল লোকটা। আমাকে বলল, তুমি ওর পাশে বসো, আমি একটু বাইরে থেকে আসছি। আমি উত্তর না দিয়ে সোজা আপার কাছে এসে বসে পড়লাম। লোকটা বাইরে যাওয়ার আগে তেল পানি এনে দিল আপার মাথায় দেওয়ার জন্য। আমি হাত থেকে নিয়ে আপার মাথায় দিয়ে দিলাম। আপা এক কোণে শুয়ে ফিরে তাকালো। এতক্ষণে আপার লোকটার দিকে একবারও তাকালো না। লোকটা আস্তে আস্তে বাইরে চলে গেল। আমি আপার মাথায় হাত দিয়ে বুলাচ্ছি আর প্রশ্ন করছি, আপা তোর ভালো লাগছে এখন একটু? আপা উত্তর না দিয়ে চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর খুব দুর্বল স্বরে বলে উঠল, মণি, তুই আমাকে এখনই বাড়ি নিয়ে যেতে পারবি? আমি উত্তর না দিয়ে সোজা আপার কাছে বসে পড়লাম। আমি একটু অবাক হয়ে রাজি হয়ে গেলাম। হ্যাঁ পা, পারবো, কিন্তু তোর এই শরীরটা দিয়ে এতটা কষ্ট নেওয়াটা ঠিক হবে না আপা। তুই আগে একটু সুস্থ হ, তারপর আমরা এখান থেকে চলে যাব। আপা একটু অভিমান কণ্ঠে বলে উঠল, আমি পারবো, কষ্ট হবে না, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আপার কথাটা শুনে আমার বুকের ভেতরটা খচখচ করতে লাগলো। কতই কষ্ট না হচ্ছে আমার আপার। আপা আমাকে জলদি করতে বলল। আমি এর কথা না বাড়িয়ে আপার ফোন থেকে আমাদের পরিচিত এক ড্রাইভারকে কল করলাম। ওনাকে জলদি করে আসতে বললাম। তারপর আমি আপার পাশে বসে আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আপার কষ্টটা বোঝার চেষ্টা করছি। আপাকে জিজ্ঞাসা করলাম আস্তে করে, আপা আবার বমি হবে না তো? 1 ফোঁটাও শক্তি নেই এখন তোর গায়ে,
রাস্তায় বমি শুরু হলে তোকে নিয়ে কি করব বলতো? আপা হু হু করে কেঁদে উঠল। আমি তখন খেতে চাইনি রে একদম, কিন্তু লোকটা শেষ স্পর্শটুকু পেতে চেয়েছিলাম, তাই আর বেশি না করতে পারিনি। আমি আপার দিকে তাকিয়ে হা হয়ে গেলাম। এত কষ্ট, এত যন্ত্রণা এই নরকের ভেতর ভোগ করেও আপাকে নিয়ে একটু ভালোবাসার জন্য কাতর ছিল, অথচ মানুষটা আপাকে বুঝলো না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অমানুষটাকে পৃথিবীর সব থেকে বড় শাস্তি দিতাম। আপার মনোযোগ সরাতে জিজ্ঞাসা করলাম, আপা ব্যাগ গোছাতে হবে না? তুই আমাকে বলে বলে দে, আমি গুছিয়ে দিচ্ছি। আপা মুখ ফিরিয়ে দিয়ে বলল, শুনছিলাম মেয়েরা স্বামীর বাড়িতে আসে একবার, মৃত্যুর পরে ফিরে যায়। আমি যেহেতু চলে আসছি, মৃত মানুষের মতো খালি হাতে চলে যাব এই ঘর থেকে। আমার পুরো শরীর শিউরে উঠল আপার মুখের দিকে তাকিয়ে। ফর্সা মুখটা বোধহয় আকাশ ছোঁয়া যন্ত্রণায় নীল হয়ে গেছে। আপা স্তব্ধ হয়ে বসে আছে। আমি নির্বাক হয়ে আপাকে দেখছি। হঠাৎ লোকটা নিঃশ্বাস না নেওয়া দম ভরে ছুটতে ছুটতে আপাকে এসে জিজ্ঞাসা করলো, নীলা তুমি নাকি বাড়ি যাচ্ছ এখনই? ড্রাইভার ফোন করেছিল, তোমার মাথা ঠিক আছে? এই শরীরে কিভাবে বের হবে তুমি? একটু সুস্থ হও, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। আপা একটু চুপ থাকার পর বলল, আমার এই শরীরে বাবার কাছে থাকতে ইচ্ছে করছে, আমাকে বাধা দিও না, হয়তো আমাকে ঠেকানো যাবে না। লোকটার মুখটা কেমন অসহায় নত করে সরে গেল একটু আপার থেকে। একবার আমার দিকে তাকিয়ে তারপর আপার মুখের দিকে চেয়ে থাকলো। আপা অন্য দিকে তাকিয়ে আছে। লোকটার মুখ দেখে মনে হচ্ছিল সে সব বুঝতে পারছে, তার বলার কিছু নেই। আমি আমার ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম, আমার খুব তাড়াহুড়ো করে। তারপর আপাকে উঠালাম ধীরে ধীরে। লোকটা বোবার মতো তাকিয়ে আছে, তার যেন কিছু করার নেই। আপা একসময় একটু ঢলে পড়তে এলো। লোকটা জলদি করে হাত এগিয়ে দিল ধরার জন্য। আপা ধরতে দিল না, একাই আমাকে ধরে দাঁড়িয়ে গেল। লোকটা কী যে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লো আর বলল, আমি তোমাকে এত খারাপ অবস্থায় দেখব কখনো ভাবিনি। আপা উত্তর দিল, আমার এই অবস্থা এমন হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি নীরব দর্শকের মতো তাকিয়ে দেখছি। গাড়ির হর্ন বেজে উঠল। ওটা শুনে আমার আপা কেমন জানি চমকে উঠল। আর লোকটা মাথাটা এক্কেবারে নুইয়ে দিয়ে আপাকে বলল, আমার ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না, ভুল থেকে বেরিয়ে আসতে চাই, তুমি আমাকে সুযোগ দিবে একবার। কথাটা শুনে আপা কেমন জানি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, কিছু বলছে না। লোকটা কেমন জানি আর্তনাদ করে উঠল, প্লিজ নীলা, কিছু বলো তুমি, এভাবে শাস্তি দিও না আমাকে, আমি ক্ষমা পেতে চাই। আপা আমার হাত কেমন জানি শক্ত করে ধরে হাঁটা শুরু করলো, একটু একটু করে। মেন দরজার কাছে গিয়ে একটু থেমে গেল। লোকটা পিছন পিছন ছুটে এলো, কাতর হয়ে বলল, দোহাই লাগে, কিছু বলে যাও আমাকে। আপা ঘুরে তাকালো না, মুখটা হালকা সাইড করে নিয়ে বলল, আমি তোমাকে নীরবে হাজারবার সুযোগ দিয়েছি ভুল শুধরানোর জন্য। আমি চলে যাচ্ছি, এখন থেকে তোমাকে লুকিয়ে ভুল করতে হবে না, আর ক্ষমার সুযোগটা তোমাকে দেওয়া হবে না। তারপর আপা অনেক বড় করে দম নিয়ে পেটে আলতো করে হাত দিয়ে বলল, তোমার ভুলের শাস্তি এটাই, তুমি তোমার সন্তানকে তোমার পরিচয় নিজে শেখাতে পারবে না। এই কথা শুনে আমি এতটাই চমকে গেলাম যে আমি কেমন যেন কেঁদে দিলাম। হা করে আপার দিকে তাকিয়ে দেখি আপা যেন একটা রোবটের মতো দাঁড়িয়ে আছে। আমি আপাকে কিছু জিজ্ঞাসা করার আগেই আপা এতটা দুর্বল নিয়ে আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে হাঁটা শুরু করলো। আমি যতটা অবাক হয়েছি তার থেকে বড় শখ যেন লোকটা পেয়েছে। পেছন থেকে লোকটার আর্তনাদ শোনা গেল। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি লোকটা মেঝেতে আছড়ে কাঁদছে। আপার কান পর্যন্ত শব্দ হচ্ছিল, কিন্তু একটা বারও ভুল করে আপা ফিরে তাকালো না। লোকটার জন্য একটু মায়া হলো। কে বলেছে তার ভুলের শাস্তি দুনিয়াতে নেই? আমার মনে হলো এর থেকে বড় শাস্তি আর কিছুই নেই। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো সকলে জানাবেন। আবার বলছি, গল্পের নাম ভুলের শাস্তি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।